কারো কোনো অসুবিধা থাকলে, হোপফুলি অসুবিধা থাকার কথা নয় যতটা বলেছিলাম, কারো কোনো অসুবিধা থাকলে চ্যাট বক্সে লিখতে পারো, মাইক খুলে বলতে পারো, ঠিক আছে? আদারওয়াইজ আমি আরএনএসের তত্ত্বটা শুরু করছি। এই স্ক্রিনটা সবাই দেখতে পাচ্ছ তো? হ্যাঁ ম্যাম। ঠিক আছে, আজকে আমরা করব, এক সেকেন্ড, আরএনএসের তত্ত্ব, ঠিক আছে? এখানে তত্ত্ব থেকে, এই তত্ত্বটা এই জন্য ইম্পর্টেন্ট, এই তত্ত্ব থেকে অনেকগুলো শর্ট কোশ্চেন আছে, অনেকগুলো শর্ট কোশ্চেন আছে, কারণ তত্ত্বতে আমরা 3টে সূত্র পাবো, ঠিক আছে? 3টে সূত্র পাবো এবং তার মধ্যে অনেকগুলো ছোট 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 শর্ট কোশ্চেন পাবো, ঠিক আছে? এই জন্য এটা খুব ভালো করে মনে রাখতে হবে। 1887 খ্রিস্টাব্দে সুইডেনে বিজ্ঞানী আরএনিয়াস তড়িৎ বিশ্লেষণ ব্যাখ্যা করার জন্য তড়িৎ বিয়োজনবাদের প্রবর্তন করেন। এই তড়িৎ বিয়োজনবাদটা হচ্ছে আরএনিয়াসের মেন তত্ত্ব, মেন সূত্র, ঠিক আছে? তড়িৎ বিয়োজনবাদ। তাহলে আরএনিয়াসের তত্ত্বটাতে আমরা কি পাচ্ছি? আরএনিয়াসের তত্ত্বটাতে আমরা পাচ্ছি তড়িৎ বিয়োজনবাদ, তড়িৎ বিয়োজনবাদ, ঠিক আছে? এবারে এই তড়িৎ বিয়োজনবাদটা কি জিনিস, সেই জিনিসটা আমরা একটুখানি দেখি। গলিত অবস্থায় বা জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষের অণুগুলি কিছুটা স্বতঃস্ফূর্তভাবে ধনাত্মক ও ঋণাত্মক তড়িৎযুক্ত আয়নে বিয়োজিত হয়। এইভাবে উৎপন্ন আয়নগুলি অবিয়োজিত অণুর সঙ্গে সাম্যাবস্থায় অবস্থান করে। এই ঘটনাকে বলা হয় তড়িৎ বিয়োজন, ঠিক আছে? এটা একটা উভমুখী বিক্রিয়া। এবারে কি করে সাম্যাবস্থাটা মেনটেন করছে সেটা আমরা একটুখানি দেখি। উদাহরণটা বলি, তাহলে তোমরা বুঝতে পারবে। মনে করি HCl এর আমরা তড়িৎ বিশ্লেষণ করছি, ঠিক আছে? HCl এর তড়িৎ বিশ্লেষণ করলে আমরা কি পাই? H+ প্লাস Cl মাইনাস, ঠিক আছে? এবারে এখানে আমরা একটা অণুর HCl এর তড়িৎ বিশ্লেষণ দেখালাম। মনে করি যদি এটা 4টে অণু HCl এর তড়িৎ বিশ্লেষণ হয়, তাহলে কি 4টে অণুর তড়িৎ বিশ্লেষণ যখন হবে তখন একটা একটা করে অণুর তড়িৎ বিশ্লেষণ হবে, একসাথে 4টে অণুর তড়িৎ বিশ্লেষণ তো হবে না, ঠিক আছে? তাহলে এখানে দেখো সূত্রটাতে, প্রথম সূত্রটাতে কি বললো? প্রথম তত্ত্বটাতে বললো যে জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণের অণুগুলি ধনাত্মক আর ঋণাত্মক আয়নে পরিণত হচ্ছে। ধনাত্মক আর ঋণাত্মক আয়নে পরিণত হচ্ছে সেটা তো আমরা দেখতেই পাচ্ছি, সেটা আমরা জানি, তড়িৎ বিশ্লেষণ করলে ধনাত্মক আর ঋণাত্মক আয়নে পরিণত হয়। কিন্তু তড়িৎ বিয়োজন বাদটাতে কি হলো? যে ধনাত্মক আর ঋণাত্মক যে আয়নগুলো যখন এই তোমার মুক্ত যে পরমাণুটা বা মুক্ত যে অণুটা সেটার সঙ্গে সাম্যাবস্থায় অবস্থান করে। HClটা তো মুক্ত, তাই না? কারণ HClটা নিউট্রাল, HClটা এখানে নিউট্রাল তো এটা তোমার মুক্ত অবস্থায় থাকছে, এটা নিউট্রাল, এই জন্য এটা থাকছে মুক্ত অবস্থায়, আর এটা হয়ে যাচ্ছে আয়নাইজেশন, ঠিক আছে? তাহলে প্রথমে যখন একটা অণু HCl এর আয়নাইজেশন হচ্ছে, তারপরেও আরো 3টে HCl বাকি থাকছে, 3টে HCl এর আয়নাইজেশন আবার ধীরে ধীরে হবে, সময়ের সাথে সাথে 3টে হবে। তাহলে এই যে HCl মুক্ত অণুটা আর এই আয়নগুলো যে একটা দ্রবণের মধ্যে সাম্যাবস্থায় অবস্থান করছে, ঠিক আছে? সাম্যাবস্থায় এই অবস্থান করাটাকে, এই ঘটনাটাকে বলা হচ্ছে তোমার তড়িৎ বিয়োজন। এই যে সাম্যাবস্থায় অবস্থান করছে HClটা এবং H+Cl- একসাথে যে সাম্যাবস্থায় অবস্থান করছে, সাম্যাবস্থায় অবস্থান করাটাকে বলা হচ্ছে, সাম্যাবস্থায় যখন অবস্থান করছে সেটাকে আমরা বলছি, অবস্থান যখন করছে সেটাকেই আমরা বলছি তড়িৎ বিয়োজন। যেহেতু তড়িৎ বিয়োজনটা হচ্ছে, তড়িৎ বিয়োজনটা এখানে মুখ্য জিনিস, সেই জন্য আরএনিয়াসের তত্ত্বটাকে আমরা তড়িৎ বিয়োজনবাদ বলছি, ঠিক আছে? আর এইটার মেন যেটা জিনিস সেটা কি হলো? সেটা হচ্ছে এটা একটা উভমুখী বিক্রিয়া। এই দেখো, উভমুখী বিক্রিয়া তো হতেই হবে। উভমুখী বিক্রিয়া না হলে জারণ বিজারণ একসাথে হবে কি করে, তাই না? HCl শুধু যদি থাকে, জারণ বিজারণ একসাথে হবে কি করে? কারণ আমরা জানি যে কোনো রাসায়নিক বিক্রিয়া জারণ বিজারণ একসাথে হয়, তাহলে উভমুখী বিক্রিয়া না হলে তো জারণ বিজারণ একসাথে হবে না, তাই না? এটা হলো HCl এর। এরকমই আরেকটা উদাহরণ দেখাই তোমাদের, NaCl।
এখানে কি দিয়েছে? না, NaCl টা দেয়নি। NaCl টাও ঠিক একই রকম, NaCl টাও ঠিক একই রকম। Na প্লাস Cl প্লাস Cl মাইনাস, সাপোজ NaOH যদি করি সেটাও একই রকম রাসায়নিক বিক্রিয়া হলে Na প্লাস প্লাস OH মাইনাস, তারপরে কপার সালফেট, এখানে যেটা উদাহরণ দিয়েছে কপার সালফেটটা করি, Cu প্লাস প্লাস SO4 মাইনাস, তাহলে কি হলো, সরি CuSO4, তাহলে এটা রাসায়নিক বিক্রিয়া করলে কি দাঁড়ালো, Cu প্লাস প্লাস SO4 মাইনাস। ঠিক আছে, এই হলো তোমার তড়িৎ বিয়োজনবাদ। এবার তড়িৎ বিয়োজনবাদ থেকে যে সংজ্ঞাটা আমরা পাচ্ছি, আরেকটা সংজ্ঞা, সেটা হচ্ছে আয়নায়ন মাত্রা। খুব ইম্পর্টেন্ট, খুব ভালো করে মনে রাখবে, আয়নায়ন মাত্রা। তড়িৎ বিশ্লেষ্য অণুগুলি যে পরিমাণে বিয়োজিত বা আয়নিত হবে সেই পরিমাণকে অণুগুলির বিয়োজন মাত্রা বা আয়নায়ন মাত্রা বলে। তাহলে এখানে আয়নায়ন মাত্রাটা এই HCl এর ক্ষেত্রে আয়নায়ন মাত্রাটা কি দাঁড়াচ্ছে, 1, এটাও 1 আছে আর ওটাও 1 আছে, হাইড্রোজেনে একটা আছে, ক্লোরিনে একটা আছে, তাই না? তাহলে আয়নায়ন মাত্রাটা দাঁড়াচ্ছে এখানে 1। বুঝতে পারছো? না বুঝতে পারলে জিজ্ঞাসা করো। বুঝতে পারছো? কারো কোনো সমস্যা? না বুঝতে পারলে জিজ্ঞাসা করো। এই যে আজকে থেকে জিনিসটা নতুন ধরেছি, কিন্তু কারোর কোনো সমস্যা থাকলে জিজ্ঞেস করো। বেশ, ঠিক আছে, তাহলে এটা হলো আমাদের আয়নায়ন মাত্রা। হ্যাঁ বলো ম্যাম, আরেকবার বলবেন? আমি একটু লেট করে ম্যাম জয়েন করেছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, 100 বার বলবো না কেন। দেখো, আরেনিয়াসের তত্ত্বটা মেইনলি হচ্ছে তড়িৎ বিয়োজনবাদ। তড়িৎ বিয়োজনবাদ কাকে বলছে? একটা তড়িৎ বিশ্লেষ্যকে যখন তড়িৎ বিশ্লেষণের মধ্য দিয়ে যখন তড়িৎ প্রবাহ চালনা করা হচ্ছে, তড়িৎ বিশ্লেষণটা তখন একটা পজিটিভ আয়ন একটা নেগেটিভ আয়নে ভেঙে যাচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থটা। ঠিক আছে, এবার এই পজিটিভ আয়ন বা নেগেটিভ আয়নে যখন ভাঙছে তখন তো কিছু মুক্ত অণুও থাকছে, যেখানে এখানে যেরকম দেখেছি HCl টা দেখো, HCl টা কিছু মুক্ত অণুও তো থাকছে। যেরকম 4টে HCl দেখেছি, 4টে HCl এর মধ্যে প্রথমে একটা HCl ভাঙলো, তারপর 2 নম্বরটা ভাঙলো, তারপর 3 নম্বরটা ভাঙলো, তারপর 4 নম্বরটা ভাঙলো, এবার ধীরে 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 ভাঙবে। এইভাবে ভাঙতে ভাঙতে যখন আয়ন আর মুক্ত অণু পরস্পর একসাথে ইকুইলিব্রিয়ামে বর্তমান থাকছে, পরস্পর একসাথে তোমার কি বলবো, একটা সাম্যাবস্থায় অবস্থান করছে, স্ট্যাটাস কো মেইনটেইন করছে, এই টোটাল সিস্টেমটাকে বলা হচ্ছে তড়িৎ বিয়োজন। এই তড়িৎ বিয়োজনটাই আরেনিয়াসের তত্ত্বের মুখ্য বিষয়বস্তু। সেই জন্য আরেনিয়াসের তত্ত্বটাকে আমরা তড়িৎ বিয়োজনবাদ বলে তড়িৎ বিয়োজনবাদ বলে ডিনোট করে থাকি, তড়িৎ বিয়োজনবাদ বলে থাকি। ঠিক আছে, এই তড়িৎ বিয়োজনটাই আরেনিয়াসের তত্ত্বের মুখ্য উদাহরণ বলে। দেখো এখানে আমি কতগুলো উদাহরণ যেরকম দিয়েছি, হাইড্রোজেন HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড হলো, তারপর আমরা পেয়ে গেলাম সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড, কপার সালফেট। সোডিয়াম ক্লোরাইডে একই রকম ভাবে সোডিয়াম প্লাস ক্লোরিন মাইনাসে পরিণত হচ্ছে। আচ্ছা, সোডিয়াম হাইড্রোক্সাইড সোডিয়াম প্লাস প্লাস হাইড্রোক্সিল আয়নে পরিণত হচ্ছে। ঠিক আছে, সোডিয়াম প্লাস আর কপার সালফেটটা কি হচ্ছে, কপার সালফেটটা তোমার পরিণত হচ্ছে কপার আর সালফেট আয়ন। ঠিক আছে, Cu প্লাস আর SO4 মাইনাস আয়নে পরিণত হচ্ছে। এবারে এখান থেকে আমরা তড়িৎ বিয়োজনবাদ থেকে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে আয়নায়ন মাত্রার সংজ্ঞা, ডিগ্রি অফ আয়নাইজেশন, বিয়োজন মাত্রা বা আয়নায়ন মাত্রা। এই আয়নায়ন মাত্রাটা কোথা থেকে আসছে? এই যে তোমার HCl টা ভাঙলো, HCl টা ভেঙে H প্লাস আর Cl মাইনাসে পরিণত হলো। ঠিক আছে, এই যে তাহলে হাইড্রোজেন কটা থাকছে আর ক্লোরিন কটা থাকছে, যে পরিমাণ আয়ন থাকছে, ঠিক আছে, যে পরিমাণ আয়নে বিয়োজিত হচ্ছে সেই পরিমাণ আয়নের পরিমাণটাকে, সেই আয়নের পরিমাণটাকেই বলা হচ্ছে আয়নায়ন মাত্রা বা ডিগ্রি অফ আয়নাইজেশন। এই আয়নায়ন মাত্রা আবার কিছু কিছু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের কিছু কিছু ধর্মের উপর নির্ভর করে। সেটা কি কি, সেগুলো হচ্ছে, এগুলো মনে রাখবে। এই 5টা এখানে পয়েন্ট আছে, 5টা পয়েন্ট খুব ভালো করে মুখস্থ রাখবে, কারণ এখানে এই 5টা পয়েন্টের মধ্যে যে কোনো একটা তোমাদের ইয়েতে দিয়ে দেবে। আয়নায়ন মাত্রা কিসের উপর নির্ভর করে বলে 4টে পয়েন্ট দিয়ে দিলে, একটা চুজ করতে হলো, তার মধ্যে এই 5টার মধ্যে একটা পয়েন্ট ঢুকিয়ে দিল। ঠিক আছে, তাহলে কি কি বলছে? দ্রবণের লঘুতা, ঠিক আছে, দ্রবণটা কতটা লঘু, দ্রবণের তাপমাত্রা
কি পরিমাণ তাপমাত্রা কাজ করছে দ্রবণটার উপর, তড়িৎ বিশ্লেষ্য পদার্থের প্রকৃতি, কি ধরনের পদার্থ মানে খুব উত্তম তড়িৎ বিশ্লেষ্য বা কম তড়িৎ বিশ্লেষ্য মানে লঘু তড়িৎ বিশ্লেষ্য বা গাঢ় তড়িৎ বিশ্লেষ্য কি ধরনের, যে মাধ্যমে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বিয়োজিত হয় তার প্রকৃতি, যে মাধ্যমে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বিয়োজিত হচ্ছে, ঠিক আছে, তরল মাধ্যম, গ্যাসীয় মাধ্যম, কি মাধ্যমে বিয়োজিত হচ্ছে, সেটা দ্রবণে অন্য কোনো আয়নের উপস্থিতি। তড়িৎ বিশ্লেষ্য পদার্থ ছাড়া অন্য কোনো আয়নের উপস্থিতিটা কি বলতো? অন্য কোনো আয়নের উপস্থিতিটা কোথায় থাকে? তড়িৎ বিশ্লেষ্য পদার্থটাকে আমরা তড়িৎ বিশ্লেষণ করলাম, তারপরে আমরা তোমরা সবাই ইয়েটা দেখতে পাচ্ছ তো, স্ক্রিনটা দেখতে পাচ্ছ তো? আমি এখানে শো করছি না স্ক্রিনটা, সবাই দেখতে পাচ্ছ? না ম্যাম পাচ্ছি না, ম্যাম পাচ্ছি না, পাচ্ছ না? দাঁড়াও আরেকবার শেয়ার করি, আমাকেও এখানে শো করছে না। এক সেকেন্ড। হ্যাঁ, তো তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ক্ষেত্রে এই যে আমরা লাস্ট যে পয়েন্টটা বললাম, লাস্ট পয়েন্টে আমাদের কি বলেছে? অন্য কোনো অণুর বা অন্য কোনো আয়নের উপস্থিতি। অন্য কোনো আয়নের উপস্থিতি কখন হবে? আমরা অনেক সময় তড়িৎ বিশ্লেষণ করার সময় অনুঘটক ব্যবহার করি, তাই না? অনুঘটকটাকে ব্যবহার করে, অনুঘটকটা কিন্তু রাসায়নিক বিক্রিয়াটায় অংশগ্রহণ করে না, কিন্তু রাসায়নিক বিক্রিয়াটার বেগটাকে বৃদ্ধি বা হ্রাস করে। তাহলে এই অনুঘটকটারও আয়ন থাকতে পারে, রাসায়নিক বিক্রিয়ার সময় অনুঘটকটারও আয়ন থাকতে পারে। তো এখানে লাস্ট পয়েন্টটা এটাই বলেছে যে দ্রবণের মধ্যে অন্য কোনো আয়নের উপস্থিতি আছে নাকি। তাহলে 5টা জিনিসের উপর আয়নায়ন মাত্রাটা বা ডিগ্রি অফ আয়নাইজেশনটা ডিপেন্ড করে। একটা হলো দ্রবণের লঘুতা, 2 নম্বর দ্রবণের তাপমাত্রা, তড়িৎ বিশ্লেষ্য পদার্থের প্রকৃতি, যে মাধ্যমে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বিয়োজিত হচ্ছে তার প্রকৃতি, আর দ্রবণে অন্য কোনো আয়নের উপস্থিতি থাকছে কিনা। এই হলো তড়িৎ বিয়োজনবাদের আরেনিয়াসের তত্ত্বের প্রথম যে তত্ত্বটা, সেটা হলো এটা। তাহলে প্রথম তত্ত্ব থেকে আমরা কি পেলাম? তড়িৎ বিয়োজন কাকে বলে? তড়িৎ বিয়োজন একটা উপমুখী ঘটনা। তড়িৎ বিয়োজন একটু শো করুন না। কোনটা? ওই যে বৈশিষ্ট্যগুলো বললেন ওই পেজটা একটু শো করুন। বৈশিষ্ট্যগুলো তো আমি কোথাও বলিনি, বৈশিষ্ট্যগুলো আমি মুখে বলেছি। ওই যে পয়েন্টগুলো যে বললেন, হ্যাঁ আমি মুখে বলেছি, বই থেকে দেখে বলেছি। ওটা তো আমার কাছে সফট কপি নাই, বই থেকে দেখে বলেছি। তোমরা তো বলেছিলে তোমাদের প্রত্যেকের কাছে বই আছে, আর এখন নোটস বানানোর টাইমও নেই। সবচেয়ে বড় কথা এটাই, 1-1.5 মাস আছে, এখন আর নোটস বানানোর টাইমও নেই। তো বই থেকে ওটা দেখে নিও, ওই তড়িৎ বিয়োজনের আরেনিয়াসের তত্ত্বের প্রথম ইয়েটাতেই আছে, ঠিক আছে? আমি তবুও একবার লিখে দিচ্ছি, এখানে আমি লিখে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। ম্যাম আমাদের ভোগলেটের ডেট কবে? ফিক্স তো হয়নি এখনো, বোধহয় ফিক্স হয়নি, আমি এক্স্যাক্টলি বলতে পারবো না, মনে হয় ফিক্স হয়নি। এক সেকেন্ড, পড়তে থাকো, যখনই ডেট দিক তখনই যেন ভালো করে পরীক্ষা দিতে পারো। ডেট নিয়ে তো মাথা ঘামানোর কোনো দরকার নেই, তৈরি থাকলে কোনো অসুবিধা নেই। 1 নম্বর আমরা কি পয়েন্টটা পাচ্ছি? 1 নম্বর পয়েন্টটা পাচ্ছি দ্রবণের লঘুতা, ঠিক আছে? 1 নম্বর পয়েন্টটা পাচ্ছি আমরা দ্রবণের লঘুতা। দ্রবণের লঘুতা। 2 নম্বর পয়েন্টটা পাচ্ছি আমরা দ্রবণের তাপমাত্রা, ঠিক আছে? দ্রবণের তাপমাত্রা। আচ্ছা, 3 নম্বর পয়েন্টটা কি পাচ্ছি? 3 নম্বর পয়েন্টটা পাচ্ছি তড়িৎ বিশ্লেষ্য পদার্থের প্রকৃতি। তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ম্যাম, বলো। ম্যাম যেগুলো লিখাচ্ছেন দ্রবণের লঘুতা, দ্রবণের তাপমাত্রা, এইগুলো সমুদা ছবি তুলে গ্রুপে দিয়ে দিয়েছে। তাহলে তো দিয়ে দিয়েছে, অসুবিধা কিছু নেই। দাঁড়াও, এখানটাতে আমার শিটটা একদম গন্ডগোল করছে। ছবি তুলতে হবে কেন? বই তো রয়েছে প্রত্যেকের কাছে, তাহলে ছবি তোলার দরকারটা কি? না, সমুদা নিজের বই থেকে ছবি তুলে দিয়ে দিয়েছে গ্রুপে। সমুদা যদি ছবি তুলে দিয়ে দিয়েছে তাহলে তো খুবই ভালো কথা। এক সেকেন্ড, কি হলো কে জানে। ম্যাম, হ্যাঁ বলো। ম্যাম সিও SF4টা একবার বলে দেবেন? হ্যাঁ বলে দিচ্ছি, দাঁড়াও 1 সেকেন্ড।
CuSO4টা আমি মুখেই বলছি, শোনো, CuSO4টা হচ্ছে Cu প্লাস আর SO4 মাইনাস, ঠিক আছে? Cu প্লাস আর SO4 মাইনাসে পরিণত হচ্ছে। Cu প্লাসটা হচ্ছে তোমার পজিটিভ আয়ন, SO4 মাইনাসটা হচ্ছে নেগেটিভ আয়ন। ঠিক আছে ম্যাম, বুঝতে পেরেছি। ঠিক আছে, ঠিক আছে। এর হলো কিছু একটা সমস্যা হচ্ছে, আমি বুঝতে পারছি না কি সমস্যা হচ্ছে নোটবুকটাতে। এক সেকেন্ড দাঁড়াও, আমি পেনটা খুলে দিচ্ছি। পেন মেশিনটাতে কিছু একটু সমস্যা হচ্ছে, দাঁড়াও তো একটুখানি হোল্ড করো। একটু হোল্ড করো, মেশিনটা কিছু একটু সমস্যা হচ্ছে। এসে গেছে। তাহলে তিনটে পয়েন্ট আমরা লিখেছিলাম, আরো দুটো পয়েন্ট রয়েছে, আরো দুটো পয়েন্ট আমি বলে দিচ্ছি একটুখানি। তিনটে পয়েন্ট হলো, আর দুটো পয়েন্ট হচ্ছে তোমার যে দ্রবণে যে মাধ্যমে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বিয়োজিত হয় তার প্রকৃতি, আর আরেকটা হলো দ্রবণে অন্য কোনো আয়নের উপস্থিতি। এই হলো মোটামুটি তোমাদের যা যা আমরা আয়নাইজেশন ফ্যাক্টর বা আয়নাইজেশন ডিগ্রি অফ আয়নাইজেশনের জন্য যে জিনিসগুলো আমাদের দরকার সেটা হলো এগুলো। ঠিক আছে, এরপর আমরা সেকেন্ড পয়েন্টে চলে যাই। সেকেন্ড পয়েন্টে আমরা কি বলেছি, তড়িৎ বিয়োজনবাদের সেকেন্ড পয়েন্টটা। ঠিক আছে, তড়িৎ বিয়োজনবাদের সেকেন্ড পয়েন্টে যে সকল তড়িৎ বিশ্লেষ্য সাধারণ লঘু দ্রবণে বেশি আয়ন উৎপন্ন করে বা যাদের তড়িৎ বিয়োজন বেশি তাদের তীব্র তড়িৎ বিশ্লেষ্য বলে। ঠিক আছে, এই যে আমরা আগের পয়েন্টটাতে বললাম না তড়িৎ বিশ্লেষ্য পদার্থের প্রকৃতি, তড়িৎ বিশ্লেষ্য পদার্থের প্রকৃতি, তাহলে কি পাচ্ছি, এটা হচ্ছে এবার আমরা পাচ্ছি আরেনিয়াসের দ্বিতীয় সূত্র, দ্বিতীয় পয়েন্ট। দ্বিতীয় পয়েন্টে কি পাচ্ছি আমরা, তড়িৎ বিশ্লেষ্য পদার্থের প্রকৃতিটা। এই যে তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলছি, তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ মানে কি, তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থের প্রকৃতি। ঠিক আছে, এখানে আমরা কি পাচ্ছি, তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তীব্র তড়িৎ বিশ্লেষ্য, আমি পয়েন্টগুলো এই কারণে লিখে দিচ্ছি যাতে মনে থাকে তোমাদের। তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ তাহলে কাকে বলছে, তার সংজ্ঞাটা আমরা কি পাচ্ছি, যে সকল তড়িৎ বিশ্লেষ্য সাধারণত লঘু দ্রবণে বেশি আয়ন উৎপন্ন করে বা যাদের তড়িৎ বিয়োজন মাত্রা বেশি তাদেরকে তীব্র তড়িৎ বিশ্লেষ্য বলে। মানে এই যে আমরা 4টে HCl দেখেছিলাম, 4টে HCl যত তাড়াতাড়ি ভেঙে যাবে, ঠিক আছে, সেটাকে আমরা তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলবো। বা H2SO4, H2SO4 এর বিক্রিয়া রেটটা আরো বেশি। ঠিক আছে, H2SO4 এর ক্ষেত্রে বিক্রিয়া রেটটা আরো বেশি, সেই জন্য H2SO4টা আরো তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তাহলে তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থের এখানে উদাহরণ কি কি, তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থের উদাহরণগুলো হচ্ছে অজৈব অ্যাসিড, অজৈব অ্যাসিডের মধ্যে সালফিউরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড এগুলো সব পড়ছে। ক্ষার, ঠিক আছে, সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইডের যেটা বললাম সেটা হচ্ছে ক্ষার, কস্টিক সোডা, কস্টিক পটাশ, এগুলো সমস্ত কিছু পড়ছে। আচ্ছা, লবণ মানে সোডিয়াম ক্লোরাইড যেটা করেছিলাম সেটা, ঠিক আছে, এগুলো এর মধ্যে পড়ছে। তাহলে এগুলো হচ্ছে তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থের উদাহরণ। এটা হলো তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। নেক্সট আমরা কি পাচ্ছি, মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। যে সকল তড়িৎ বিশ্লেষ্য সাধারণ লঘু দ্রবণে কম আয়ন উৎপন্ন করে বা যাদের তড়িৎ বিয়োজন মাত্রা কম তাদের ক্ষেত্রে তাদেরকে আমরা মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলবো। আচ্ছা, একটা জিনিস এখানে আরেকটা মনে রাখবে, মৃদু তড়িৎ বিশ্লেষ্য আর তীব্র তড়িৎ বিশ্লেষ্যের মধ্যে মুখ্য পার্থক্যটা এখানে আমরা পেলাম। মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। ঠিক আছে, এখানে আমরা কি পাচ্ছি, সমস্ত জৈব অ্যাসিড গুলো, ঠিক আছে,
সমস্ত জৈব অ্যাসিডগুলো। জেনারেলি রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে জৈব আর অজৈব নামগুলো কি কি ইংলিশটা? ইনঅর্গানিক অ্যাসিডস আর অর্গানিক অ্যাসিডস। ঠিক আছে, তাহলে ইনঅর্গানিক অ্যাসিডগুলো আমরা কিসে পাচ্ছি? তীব্র তড়িৎ বিশ্লেষ্যতে পাচ্ছি। আর অর্গানিক অ্যাসিডগুলো আমরা কিসে পাচ্ছি? মৃদু তড়িৎ বিশ্লেষ্যতে পাচ্ছি। ঠিক আছে, ইনঅর্গানিক অ্যাসিডগুলো আমরা পাচ্ছি মৃদু তড়িৎ বিশ্লেষ্যতে। ক্লিয়ার হলো? তাহলে তীব্র আর মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে এইটাই। ইনঅর্গানিক যত অ্যাসিড সেগুলো আমরা পাবো তীব্র তড়িৎ বিশ্লেষ্যের মধ্যে, আর অর্গানিক যত অ্যাসিড সমস্ত কিছু আমরা পাবো মৃদু তড়িৎ বিশ্লেষ্যের মধ্যে। অর্গানিক অ্যাসিড, অর্গানিক লবণ যতগুলো আছে, যেরকম দেখো H2CO3, CH3COOH, ঠিক আছে, CH3COONA, সমস্ত কিছু এগুলো হচ্ছে তোমার মৃদু তড়িৎ বিশ্লেষ্যের মধ্যে পড়ছে। ঠিক আছে, তাহলে আমরা 2 নম্বর পয়েন্টটাতে কি পেলাম? আরএনএসের প্রথম পয়েন্টটাতে আমরা পেলাম তড়িৎ বিয়োজনবাদের সংজ্ঞা আর ডিগ্রি অফ আয়নাইজেশন। দ্বিতীয় পয়েন্টটাতে আমরা কি পেলাম? তড়িৎ বিশ্লেষ্য পদার্থের প্রকৃতি, মানে তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ আর মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। এটা হলো। এবার আমরা চলে যাচ্ছি 3 নম্বর পয়েন্টে। তড়িৎ বিয়োজনবাদের 3টে ক্যারেক্টারিস্টিক আমরা বলেছিলাম, 3টে ক্যারেক্টারিস্টিকের মধ্যে এটা হচ্ছে। এবার আমরা চলে যাচ্ছি 3 নম্বর ক্যারেক্টারিস্টিকে। 3 নম্বর ক্যারেক্টারিস্টিকে কি বলছে? দ্রবণে তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলি বিয়োজিত হয়ে ধনাত্মক তড়িৎযুক্ত ক্যাটায়ন আর ঋণাত্মক তড়িৎযুক্ত অ্যানায়ন উৎপন্ন করে। এই উৎপন্ন আয়নগুলি দ্রবণে তড়িৎ পরিবহন করে। তড়িৎ বিশ্লেষ্যের দ্রবণ যত লঘু হয় এবং তাপমাত্রা যত বেশি হয়, আয়ন তত বেশি উৎপন্ন হয় এবং দ্রবণের তড়িৎ পরিবাহিতা তত বেশি হয়। তাহলে দেখো, তৃতীয় পয়েন্টের মুখ্য বিষয়টা কি? আমরা তড়িৎ বিশ্লেষণ হলে ক্যাটায়ন উৎপন্ন হয়, অ্যানায়ন উৎপন্ন হয়, সেটা আমরা অনেকদিন আগে থেকেই জানি। কিন্তু 3 নম্বর পয়েন্টে যেটা বলতে চেয়েছে সেটা হচ্ছে মেন, তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ যত লঘু হয় এবং তাপমাত্রা যত বেশি হয়, আয়ন তত বেশি উৎপন্ন হয়। ঠিক আছে, আর দ্রবণের তড়িৎ পরিবাহিতা তত বেশি হয়। ঠিক আছে, তত বৃদ্ধি পায়। তাহলে দ্রবণ যত লঘু হবে, দ্রবণ লঘু হলে এবং তাপমাত্রা বৃদ্ধি পেলে কি হচ্ছে? তাপমাত্রা যত বেশি হবে তত আয়ন বেশি উৎপন্ন হবে। আয়ন বেশি উৎপন্ন হবে। তৃতীয়টা উপপাদ্য বিষয়টা হলো তাহলে এটা। ঠিক আছে, 1 নম্বরে আমরা কি পাচ্ছি দেখে নাও, ভালো করে জিনিসটা মনে রাখো। 1 নম্বরে আমরা কি পাচ্ছি? 1 নম্বরে আমরা পেলাম তড়িৎ বিয়োজনবাদ। ঠিক আছে, 2 নম্বরে আমরা পেলাম তড়িৎ বিশ্লেষ্য পদার্থের প্রকৃতি। এর মধ্যে কি কি আছে? তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ আর মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। আর 3 নম্বরে আমরা কি পেলাম? দ্রবণ লঘু হলে এবং তাপমাত্রা বৃদ্ধি পেলে দ্রবণে আয়নের পরিমাণ বেশি হবে। ঠিক আছে, তাহলে আরএনএসের 3টে তত্ত্ব বোঝা গেল। 1 নম্বরে তড়িৎ বিয়োজনবাদ, 2 নম্বরে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের প্রকৃতি, 3 নম্বরে দ্রবণ লঘু হলে তাপমাত্রা বৃদ্ধি পেলে আয়ন বেশি উৎপন্ন হবে। ঠিক আছে, এই হলো তোমার আরএনএসের তড়িৎ বিয়োজনবাদের 3টে তত্ত্ব। এবারে যেটা রয়েছে, ধাতব পরিবাহী ও তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর মধ্যে পার্থক্যটা একটুখানি ভালো করে পড়তে হবে, পয়েন্টগুলো একটুখানি মনে রাখতে হবে। কি বলেছে? ধাতব পরিবাহী আর তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর মধ্যে পার্থক্যটা কি? তোমরা নিজেরাই বলো না, ধাতব পরিবাহী আর তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর মধ্যে পার্থক্যটা কি হবে? তড়িৎ বিশ্লেষণের মেন জিনিসটা কি বলতো? মেন ঘটনাটা কি? তড়িৎ বিশ্লেষণের মেন ঘটনাটা কি? তড়িৎ বিশ্লেষণের মেন ঘটনাটা হচ্ছে একটা পরিবাহী। এই যে তড়িৎ বিশ্লেষণের মেন ঘটনাটা হচ্ছে আয়নে পরিণত হচ্ছে। ঠিক আছে, গলিত অবস্থায় একটা দ্রবণে প্রথমে দ্রবণ ইউজ করতে হচ্ছে, আর দ্রবণের মধ্যে তোমার আয়নে পরিণত হচ্ছে। তাহলে ধাতব পরিবাহীটা কি? ধাতব পরিবাহীর ক্ষেত্রে আমরা কোনো দ্রবণ ইউজ করছি না, ও কঠিন অবস্থাতেই তড়িৎ পরিবহন করছে। তড়িৎ বিশ্লেষ্য পদার্থে কি হচ্ছে? ও দ্রবণে তড়িৎ পরিবহন করছে, গলিত অবস্থায় বা দ্রবণে তড়িৎ পরিবহন করছে। আচ্ছা, নেক্সট পয়েন্ট, মুক্ত ইলেকট্রন তড়িৎ পরিবহন করছে ধাতব পরিবাহীর ক্ষেত্রে, আর তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ক্ষেত্রে উৎপন্ন আয়ন তড়িৎ বিশ্লেষণ করছে। ঠিক আছে, উৎপন্ন আয়ন যেরকম বলছে, উৎপন্ন আয়নের ক্ষেত্রে পজিটিভ আয়ন তো তড়িৎ বিশ্লেষণ করবে না, নেগেটিভ আয়নই তড়িৎ বিশ্লেষণ করবে।
সেক্ষেত্রেও কিন্তু ইলেকট্রনই তড়িৎ বিশ্লেষণ করছে। এটা ঠিক পার্থক্য নয়, পার্থক্য বলাটা ভুল হবে, এটা তুলনা। ঠিক আছে, মুক্ত ইলেকট্রন তড়িৎ পরিবহন করছে ধাতব পরিবাহীর ক্ষেত্রে, আর এখানেও কিন্তু মুক্ত ইলেকট্রন নয় বা তড়িৎ বিশ্লেষণের ফলে যে ইলেকট্রনটা উৎপন্ন হচ্ছে সেটা তড়িৎ পরিবহন করছে। 3 নম্বর পয়েন্ট, তড়িৎ পরিবহনকালে কোনো রাসায়নিক পরিবর্তন হয় না। আচ্ছা, আর তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে কি হচ্ছে, তড়িৎ পরিবহনকালে কিন্তু তড়িৎ বিশ্লেষণের রাসায়নিক পরিবর্তন ঘটে। অবশ্যই রাসায়নিক পরিবর্তন ঘটবে, রাসায়নিক পরিবর্তন ঘটবে এই কারণে একটা ওখানে তো পরমাণুটা ভাঙছে না, কঠিনের ক্ষেত্রে তো পরমাণুটা ভাঙছে না, এখানে তো পরমাণুটা ভেঙে গিয়ে আলাদা আলাদা ইলেকট্রনে পরিণত, আলাদা আলাদা তোমার আয়নে পরিণত হয়ে যাচ্ছে, তাহলে তার ধর্মগুলো পাল্টে যাচ্ছে। ঠিক আছে, ধাতব পরিবাহীর ক্ষেত্রে আয়নে আলাদা আলাদা আয়নে পরিণত হচ্ছে না বলে ওর ধর্মগুলো পাল্টাচ্ছে না, কিন্তু তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে আয়নে আলাদা আলাদা আয়নে পরিণত হচ্ছে বলে ওর ধর্মগুলো পাল্টে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা নেক্সট লাস্ট পয়েন্টটা হচ্ছে তড়িৎ পরিবহনকালে ধাতব পরিবাহী ধাতুর কোনো স্থানান্তর হয় না। আর এর ক্ষেত্রে হচ্ছে তড়িৎ পরিবহনকালে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী থেকে উৎপন্ন আয়নের বিভিন্ন তড়িৎ দ্বারে স্থানান্তর ঘটে। অবশ্যই ক্যাটায়নগুলো ক্যাথোডে যায়, অ্যানায়নগুলো অ্যানোডে যায়, তাহলে মোট যে মাসটা ছিল সেটা তো ডিভাইডেড বাই 2 হয়ে যাচ্ছে, তাই না? ধাতব পরিবাহীর ক্ষেত্রে কিন্তু ওর যে মেন যে মাসটা ছিল তার পরিবর্তন হচ্ছে না, যে ভরটা ছিল তার পরিবর্তন হচ্ছে না, কারণ ভাঙছে না তো। এখানে কিন্তু ভরটা ডিভাইডেড বাই 2 হয়ে যাচ্ছে, কারণ ক্যাটায়নে পরিণত হয়ে যাচ্ছে, অ্যানায়নে পরিণত হয়ে যাচ্ছে, ক্যাটায়নগুলো চলে যাচ্ছে ক্যাথোডে, অ্যানায়নগুলো চলে যাচ্ছে অ্যানোডে। হয়তো দুটোকে যোগ করলে আমরা মেন ভরটা, মুখ্য ভরটা যেটা আছে সেটা একই পাবো, কিন্তু সেটা দুভাগে ভাগ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই হলো ধাতব পরিবাহী আর তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর মধ্যে পার্থক্য। নেক্সট আমরা চলে যাচ্ছি, নেক্সট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ফ্যারাডের সূত্র। ফ্যারাডের সূত্র এখানে কটা আছে, ফ্যারাডের প্রথম সূত্র আছে আর দ্বিতীয় সূত্র আছে। ঠিক আছে, ফ্যারাডের সূত্রগুলো খুব ইম্পর্টেন্ট, যতদিন ফিজিক্স কেমিস্ট্রি পড়বে, যতদিন সায়েন্স পড়বে, ফ্যারাডের সূত্র কিন্তু কাজে লাগবে। ফ্যারাডের প্রথম সূত্রটাই তাহলে কি বলেছে, আচ্ছা তড়িৎ বিশ্লেষণ সম্পর্কে ফ্যারাডে সূত্র আবিষ্কার করেন 1832-এ। সালগুলো একটুখানি মনে রেখো, বলা যায় না, যদি কোনো কোশ্চেন মানে ভাবে খুব কঠিন কোশ্চেন করবে সেক্ষেত্রে কিন্তু সালগুলো দিতে পারে। আর্হেনিয়াসের তত্ত্বের ক্ষেত্রে আমরা সালটা পেয়েছিলাম 1887, আর এটা হচ্ছিল আর্হেনিয়াসের। আর ফ্যারাডেটা পেলাম 1832। আর্হেনিয়াস হলো 1887 আর ফ্যারাডে হলো 1832। ঠিক আছে, সালগুলো একটু মনে রাখো, বলা যায় না কখন কোথা থেকে কি কোশ্চেন দেয়, শর্ট কোশ্চেনে ভরসা নেই তো। আচ্ছা, ফ্যারাডের প্রথম সূত্রটা আমরা কি বলছি, ফ্যারাডের প্রথম সূত্রটা আমরা বলছি কোনো তড়িৎ বিশ্লেষণের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত করলে বিভিন্ন তড়িৎ দ্বারে যে পরিমাণ পদার্থ উৎপন্ন বা সঞ্চিত হয় তা প্রবাহিত তড়িতের পরিমাণের সঙ্গে সমানুপাতিক। ঠিক আছে, যে এই মাত্র এই জিনিসটাই বললাম, এক্স্যাক্টলি এই জিনিসটাই আমি বললাম, যে ক্যাটায়নে আর অ্যানায়নে পরিণত হয়ে যাচ্ছে, ক্যাটায়নে আর অ্যানায়নে পরিণত হওয়ার ফলে ওরা ক্যাথোডে আর অ্যানোডে ভাগ হয়ে যাচ্ছে। ক্যাথোডে আর অ্যানোডে ভাগ হয়ে গেলেও মোট মাসটা কিন্তু, মোট ভরটা কিন্তু মোটামুটি সেমই থাকছে, মোট ভরটা কিন্তু মোটামুটি সেমই থাকছে। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, এখানে কি বলছি আমরা, কোন তড়িৎ বিশ্লেষণের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত করলে বিভিন্ন তড়িৎ দ্বারে যে পরিমাণ পদার্থ উৎপন্ন বা সঞ্চিত হয় তা প্রবাহিত তড়িতের পরিমাণের সঙ্গে সমানুপাতিক। অর্থাৎ তড়িতের পরিমাণ যদি হ্রাস বা বৃদ্ধি হয়, তড়িৎ দ্বারে উৎপন্ন পদার্থের পরিমাণ সেই অনুপাতে হ্রাস বা বৃদ্ধি হবে। মানে তোমার যদি পদার্থের পরিমাণ বাড়ানো কমানো হয় তাহলে আয়নের পরিমাণও বাড়বে কমবে, অবভিয়াস ব্যাপার। এখানে দেখো এখানে দেখো HCl-টাই আমরা ধরে নিচ্ছি, যখন HCl-টার আমরা তড়িৎ বিশ্লেষণ করছি, ঠিক আছে, তাহলে আমরা চারটে যদি HCl এর করি তাহলে 4H প্লাস 4Cl মাইনাস হবে। এখন যদি আমরা 2HCl এর করি তাহলে কত হবে গো, 2HCl এর করলে 2H প্লাস 2Cl মাইনাস, তাই না? তাহলে যদি এখানে আমরা কি করলাম, এখানে তাহলে মোট ভরের পরিমাণটা এখানে কি করলাম, হ্রাস করে দিলাম। 4টে HCl ছিল, সেখানে 2টো হয়ে HCl করে দিলাম, তাহলে মোট ভরের পরিমাণটা হ্রাস করে দিলাম। তাহলে মোট ভরের পরিমাণ যখন হ্রাস করে দেব তখন ক্যাটায়নের পরিমাণ, অ্যানায়নের পরিমাণ দুটোই হ্রাস পেয়ে যাবে। ঠিক আছে, মোট ভর হ্রাস হয়ে গেল, এখানে মোট ভর যেই হ্রাস হয়ে গেল তখন আয়নও হ্রাস হয়ে যাচ্ছে। ঠিক আছে, আয়নের পরিমাণ, এটা হচ্ছে আয়নের পরিমাণ, তাহলে আয়নের পরিমাণও কি হচ্ছে, হ্রাস পেয়ে যাচ্ছে। ক্লিয়ার হলো, এই জিনিসটা ক্লিয়ার হলো ফ্যারাডের প্রথম সূত্র।
এবার ফ্যারাডের প্রথম সূত্র থেকে যে ডিডাকশনটা আছে সেই ডিডাকশনটা আমাদেরকে করতে হবে। আরেকবার বলুন না। ফ্যারাডের প্রথম সূত্রটাতে আমরা কি পাচ্ছি? প্রথমে সূত্রটা আমরা পাচ্ছি যে কোনো তড়িৎ বিশ্লেষণের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত করলে বিভিন্ন তড়িৎ দ্বারে যে পরিমাণ পদার্থ উৎপন্ন বা সঞ্চিত হয় বা প্রবাহিত তড়িতের পরিমাণের সঙ্গে সমানুপাতিক, তা প্রবাহিত তড়িতের পরিমাণের সঙ্গে সমানুপাতিক হয়। অর্থাৎ তড়িতের পরিমাণ যদি হ্রাস বা বৃদ্ধি করা হয়, তড়িৎ দ্বারা উৎপন্ন পদার্থের পরিমাণ সেই অনুপাতে হ্রাস বা বৃদ্ধি পাবে। তাহলে যে পরিমাণ ভরের পদার্থ থাকছে তার মধ্যে যে পরিমাণ তড়িৎ প্রবাহ হচ্ছে তার সঙ্গে এইটার অনুপাতটা সবসময় সমান থাকবে। ঠিক আছে? তড়িৎ প্রবাহ যখন কমিয়ে দেওয়া হচ্ছে, ভরের পরিমাণ কমিয়ে দেওয়া হচ্ছে, তখন আয়ন হ্রাস পেয়ে যাচ্ছে। আবার তড়িৎ পরিবাহের পরিমাণ যখন বাড়িয়ে দেওয়া হচ্ছে, অবভিয়াসলি তড়িৎ পরিবাহের পরিমাণটা যখন বাড়ানো হবে, তড়িৎ প্রবাহের পরিমাণ বৃদ্ধি করলে রাসায়নিক বিক্রিয়ার মান ও বৃদ্ধি পাবে। তার মানে ক্যাটায়ন আর অ্যানায়ন বেশি উৎপন্ন হবে। ঠিক আছে? আর ঠিক তার উল্টোটাও হবে। তড়িৎ পরিবাহের পরিমাণ যখন হ্রাস করে দেওয়া হচ্ছে তখন রাসায়নিক বিক্রিয়ার পরিমাণও হ্রাস পাবে, মোট ভরের পরিমাণও হ্রাস পাবে, আর কম পরিমাণে তোমার ক্যাটায়ন আর অ্যানায়নও উৎপন্ন হবে। এই হলো ফ্যারাডের প্রথম সূত্র। এবার এই সূত্র থেকে যে ডিডাকশনটা পাচ্ছি সেই ডিডাকশনটা একটুখানি দেখতে হবে। আমরা ধরছি কিউ কুলম পরিমাণ তড়িৎ কোনো তড়িৎ বিশ্লেষণের মধ্যে দিয়ে চালনা করা হচ্ছে। কিউ কুলম তড়িৎ চালনা করা হচ্ছে কোনো তড়িৎ বিশ্লেষণের মধ্যে দিয়ে, তড়িৎ দ্বারা উৎপন্ন পদার্থটা হচ্ছে ডাব্লু। ঠিক আছে? তাহলে ফ্যারাডের প্রথম সূত্র অনুযায়ী আমরা কি পাবো? পরস্পরের সমানুপাতিক বলেছি। তাহলে আমরা ফ্যারাডের প্রথম সূত্র অনুযায়ী পাবো ডাব্লু প্রপোর্শনাল টু কিউ। ঠিক আছে? ডাব্লু প্রপোর্শনাল টু কিউ। এবার তোমাদেরকে আমি আগেই বলেছি যখন এই প্রপোর্শনাল টুটাকে সমান চিহ্নে পরিণত করতে হয় একটা কনস্ট্যান্ট আমাদেরকে গুণ করতে হয়। তাহলে ডাব্লু ইজ ইকুয়াল টু হচ্ছে জেড কিউ। ঠিক আছে? ডাব্লু ইজ ইকুয়াল টু হচ্ছে জেড কিউ। এই জেডটা গুণ করলাম আমরা প্রপোর্শনাল টুটাকে তোলার জন্য। ঠিক আছে? কিউ ইজ ইকুয়াল টু আবার সি ইন্টু টি। ঠিক আছে? কিউ ইজ ইকুয়াল টু সি ইন্টু টি, কারণ কিউটা হচ্ছে কিউ কুলম তড়িৎ পরিবহন হয়েছে। তাহলে কিউ কুলম তড়িৎ পরিবহন মানে সি অ্যাম্পিয়ার তড়িৎ পরিবহন এক টি সেকেন্ড ধরে হয়েছে। তাহলে এখানে আমরা পাচ্ছি জেড ইন্টু সি ইন্টু টি। তাহলে এই জেডটা এখানে কিন্তু কনস্ট্যান্ট, জেডটা এখানে কনস্ট্যান্ট। ঠিক আছে? কারণ এই তোমার কি বলবো সমানুপাতিকের এই যে চিহ্নটা, ইকুইলিব্রিয়ামের এই যে চিহ্নটা, এই চিহ্নটাকে তোলার জন্য কিন্তু আমরা জেডটাকে ইউজ করেছি। ঠিক আছে? তাহলে এর মান পদার্থের প্রকৃতির উপর নির্ভর করে এই জেড এর মান। এই কারণে জেড এর মান ভিন্ন ভিন্ন পদার্থের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন হয়। ঠিক আছে? জেড কে বলা হয় তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। তাহলে জেড কে আমরা কি বলছি? জেডটাকে আমরা বলছি তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। এরকম আমরা অনেক তুল্যাঙ্ক পেয়েছি আগেও। ঠিক আছে? জেডটা আরেকটা নতুন অ্যাড হলো, জেডটাকে আমরা পেলাম তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। তাহলে ফ্যারাডের প্রথম সূত্র থেকে আমরা কি পাচ্ছি? ফ্যারাডের প্রথম সূত্র থেকে আমরা পাচ্ছি তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। ঠিক আছে? ফ্যারাডের প্রথম সূত্র থেকে আমরা তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক পাচ্ছি। তাহলে আজকে আমরা কি পড়লাম? আরএনএ তড়িৎ বিয়োজনবাদ, সেখানে 3টে তত্ত্ব পেলাম। আর পড়লাম ফ্যারাডের প্রথম সূত্র। ফ্যারাডের প্রথম সূত্র থেকে আমরা কি পেয়েছি? ফ্যারাডের প্রথম সূত্র থেকে ফাইন্ডিংসটা হচ্ছে জেড, জেডটা হচ্ছে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। প্রত্যেকটা সূত্রের ক্ষেত্রেই আমরা এই প্রপোর্শনাল টুটাকে তোলার জন্য আমরা একটা করে কনস্ট্যান্ট ইউজ করি। এখানে এই কনস্ট্যান্টটা হচ্ছে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক।
আশা করি যতটা বললাম ততটা প্রত্যেকে বুঝতে পেরেছো। কারো কোনো সমস্যা থাকলে জিজ্ঞাসা করো, চ্যাট বক্সেও জিজ্ঞাসা করতে পারো, এতেও জিজ্ঞাসা করতে পারো। কারো কোনো সমস্যা থাকলে জিজ্ঞাসা করো, আমি তোমাদের ইয়েটা এখনই দিয়ে দিচ্ছি, এই ওয়ার্কিং গুলো এখনই দিয়ে দিচ্ছি।